সবাইকে আসসালামু আলাইকুম। শুভ সকাল। এনরুট সেন্টার ফর ডেভেলপমেন্টের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ইন্ডাস্ট্রিয়াল অর্গানাইজেশন এন্ড সাইকোলজি কনফারেন্স 2020-তে। সো এটা বাংলাদেশে এই প্রথম আমরা অর্গানাইজ করছি ইন্ডাস্ট্রিয়াল অর্গানাইজেশন সাইকোলজি কনফারেন্স। উই আর ভেরি ফরচুনেট যে আমাদের সাথে আমরা কোলাবোরেট করেছেন বাংলাদেশের বিখ্যাত চারটি বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং চিটাগং বিশ্ববিদ্যালয়। তো আজকে আমাদের প্রথম দিনের প্রথম সেশন। আমি যদি একটু প্রেজেন্টেশনে চলে যাই। তো প্রেজেন্টেশনে যাওয়ার আগে যারা পার্টিসিপেন্ট যোগদান করেছেন আমাদের সাথে সবাইকে ধন্যবাদ আমাদের সাথে যোগদান করার জন্য। তো আশা করি আমরা খুব ভালো একটা ফ্রুটফুল সেশন পাবো। একটু সময় দিবেন আমাদেরকে। হাবিব ভাই, আপনি কি আছেন? একটু আপনার হেল্প দরকার পিপিটিটা একটু স্ক্রিনে নিয়ে আসার জন্য। আমি যদি আপনাদেরকে এর মাঝখানে একটু তথ্য দিই যে আমরা যখন থেকে আর কি রেজিস্ট্রেশন প্রসেসটা শুরু করলাম, উই গট হিউজ রেসপন্স। তো হান্ড্রেডস অফ রেজিস্ট্রেশন ছিল এবং কালকে আমাদেরকে একটা সময়ে রেজিস্ট্রেশনটা ক্লোজও করতে হয়েছে বিকজ আমাদের প্রিপারেশনে কিছু আহ, ব্যাপার ছিল। তো এরপরেও আমরা দেখছিলাম অনেক রিকোয়েস্ট পাচ্ছিলাম। সো উই আর ভেরি থ্যাঙ্কফুল ফর দ্য রেসপন্স। এবং যদি আপনাদের সাথে একটু শেয়ার করি যে বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে এবং প্রত্যেকটা বিভাগ থেকে আমরা রেজিস্ট্রেশন পেয়েছি এবং আমাদের রেজিস্ট্রেশনের সংখ্যাটা ছিল হচ্ছে অ্যারাউন্ড 700। তো সেটার মধ্যে যদি দেখি যে সেটা গভর্নমেন্ট সেক্টর থেকে আমাদের সাথে পার্টিসিপেন্টরা জয়েন করেছেন, এনজিও থেকে পার্টিসিপেন্টরা আছেন, তারপরে হচ্ছে প্রাইভেট সেক্টর থেকে এক্সিকিউটিভসরা আছেন এবং হচ্ছে যে স্টুডেন্টদের মধ্যেও দেখলাম যে অনেক বেশি রেসপন্স। তো আমরা এই এই রেসপন্সটা দেখে, যেহেতু এটা প্রথমবারের মতো এবং বিষয়টাও আপনারা জানেন যে একটু মানে সচরাচর আমরা এই ধরনের বিষয়গুলো দেখি না, তারপরেও এই এই রেসপন্স পেয়ে আমরা অনেক মানে খুশি যে সবাই এত আগ্রহ প্রকাশ করেছে। তো যেটা বলছিলাম যে আমাদের এই শুরুতে যদি একটু খুবই সংক্ষেপে আমাদের অবজেক্টিভটা বলি, যে আমরা 2008 সাল থেকেই আর কি ইন্ডাস্ট্রিতে কাজ করা হচ্ছে এবং মোস্টলি ট্রেনিং এন্ড ডেভেলপমেন্ট নিয়ে বিভিন্ন অর্গানাইজেশনের সাথে প্রায় 200-র মতো অর্গানাইজেশনের সাথে আমাদের ট্রেনিং করার সুযোগ হয়েছে। তো সেখান থেকে আমরা দেখছিলাম যে অর্গানাইজেশন গুলোতে বিভিন্ন প্র্যাকটিসে এই অর্গানাইজেশনাল সাইকোলজির যে স্পেশালাইজড নলেজটা আছে এটা নিয়ে কাজ করার কিছু সুযোগ আমরা দেখতে পাচ্ছিলাম এবং ক্লায়েন্টসদের থেকেও আমরা কিছু রিকোয়ারমেন্ট পাচ্ছিলাম। সেটা একটা বিষয়। আর একটা যেটা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের সাথে কথা বলতে গিয়ে বা স্টুডেন্টদের সাথে ইন্টারাকশন হয়ে আমরা যেটা দেখলাম যে কনসেপ্ট গুলো আছে সেটা একটু গ্লোবাল কনসেপ্ট এবং বেস্ট প্র্যাকটিস বা বেস্ট এক্সাম্পল যেগুলো সেগুলো গ্লোবাল এক্সাম্পল। তো সেখানে দেখলাম যে বাংলাদেশের লোকাল কন্টেক্সচুয়ালাইজেশনের একটা সুযোগ আমাদের এখানে আছে। আর থার্ড যেটা বলছি যে ইন্ডাস্ট্রি অলরেডি এইসব বিষয় নিয়ে কাজ করছেন।
তো সেখানে যদি আমরা দেখলাম যে একাডেমিয়াকে আমরা কোলাবোরেট করতে পারি, তো আমরা হয়তো বা বিগার ইম্প্যাক্টটা দেখতে পাবো। তো এই তিনটা অবজেক্টিভকে মাথায় নিয়ে আসলে আমাদের কনফারেন্সটাকে ডিজাইন করা, যে অর্গানাইজেশনের প্র্যাকটিস গুলোতে স্পেশালাইজ নলেজ নিয়ে আসা, গ্লোবাল কনসেপ্ট গুলোকে বাংলাদেশের কন্টেক্সচুয়ালাইজেশনের সুযোগ তৈরি করা, এবং ইন্ডাস্ট্রি এবং একাডেমিয়ার মধ্যে একটা সাস্টেইনেবল কোলাবোরেশনের মাধ্যমে সামনের দিনগুলোতে কাজ করার আরো সুযোগ তৈরি করা। তো আপনারা অলরেডি জানেন যে আমাদের এখানে আমরা 2 দিনে 4টা সেশন করছি। তো আজকে আমাদের প্রথম দিনের প্রথম সেশন, এরপরে আজকে দুপুর 3টায় আরেকটা সেশন হবে, সেটা পারফরমেন্স ম্যানেজমেন্ট নিয়ে। আর কালকে আরো 2টা সেশন হবে, একটা লিডারশিপ নিয়ে আর একটা হচ্ছে এমপ্লয়ি এঙ্গেজমেন্ট এন্ড ওয়েলবিং নিয়ে। তো আজকের সেশনটাতে আমাদের এখানে কিনোট স্পিচ দিবেন হচ্ছেন প্রফেসর ডক্টর রেজাল করিম স্যার। উনি একজন নিউরো সায়েন্টিস্ট এবং প্রফেসর। উনি ঢাকা বিশ্ববিদ্যালয় ডিপার্টমেন্ট অফ সাইকোলজিতে কর্মরত আছেন। স্যারের সম্পর্কে যদি একটু বলি, যে স্যার হচ্ছে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রফেসর আছেন, এর পাশাপাশি উনি অলসো সার্ভড অ্যাজ এ রিসার্চ ফেলো ফর 2 ইয়ার্স এরি বিশ্ববিদ্যালয়, উইচিটা ওয়াশিংটনে, সরি ক্যান্সাসের। এবং হচ্ছে এছাড়াও উনি স্মিথ কেটলওয়েল আই রিসার্চ ইনস্টিটিউট সান ফ্রান্সিসকোতে ক্যালিফোর্নিয়াতে উনি রিসার্চ ওয়ার্কে কাজ করেছেন। এবং এছাড়াও উনি অ্যাফিলিয়েট রিসার্চ ফেলো হিসেবে ছিলেন হচ্ছে ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া সান ফ্রান্সিসকোতে। তাছাড়াও উনি পোস্ট ডক্টরাল রিসার্চ ট্রেনিং করেছেন হচ্ছে নিউরো সায়েন্সে এবং নিউরো হ্যাবিলিটেশনের উপরে পৃথিবীর 3টা বিখ্যাত বিশ্ববিদ্যালয় থেকে। আর এছাড়াও উনি উনার পিএইচডি করেছেন, এক্সপেরিমেন্টাল পিএইচডি যেটা করেছেন সেটা হচ্ছে জাপানের কানাজাওয়া ইউনিভার্সিটি থেকে। ওনার প্রায় 20 বছরের ওপরেরও ক্যারিয়ার, এবং উনি অসংখ্য রিসার্চ পেপারে কাজ করেছেন। ওনার অনেকগুলো বিখ্যাত সাইটেশন আছে। আমি যদি একটু বলি যে উনি এখন পর্যন্ত 39টা স্কলারলি পেপার ওনার পাবলিশ হয়েছে, এবং এছাড়াও উনি 17টা কনফারেন্স এবং সিম্পোসিয়াজমের প্রসিডিংস এ উনি অংশগ্রহণ করেছেন। এছাড়া উনি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় অনেক স্কলারশিপ পেয়েছেন। তার মধ্যে হচ্ছে যে পোস্ট ডক্টরাল রিসার্চ ফেলোশিপ ছিল, যেটা হচ্ছে ইউনিভার্সিটি ইউএসএ ইউনিভার্সিটি ছিল এনভিশন রিসার্চ ইনস্টিটিউট থেকে। সো স্যারের ব্যাকগ্রাউন্ড থেকে আমরা বুঝলাম যে উনার আসলে ওরকম ভাবে আমাদের মানে বর্ণনা দেওয়ার মানে ওভাবে দরকার পড়ে না। উনি নিজের উনার ফিল্ডে খুবই এস্টাবলিশড একজন অধ্যাপক এবং নিউরো সায়েন্টিস্ট। তো স্যার আমাদের আজকে কিনোট স্পিচ দিবেন, সেটা দিয়ে আমরা সেশনটা শুরু করব। বাট সেশনে যাওয়ার আগে আমি যদি আরেকবার একটু আমাদের প্যানেলিস্টদের সম্পর্কে একটু পরিচয় দিয়ে দিই। আমাদের সাথে আমরা উই আর ভেরি ফরচুনেট যে আমাদের সাথে আছেন হচ্ছে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের ইমিডিয়েট এক্স চেয়ারম্যান স্যার একরাম আহমেদ স্যার। তো উনারও অনেক বর্ণাঢ্য একটা ক্যারিয়ার। উনি 2013 থেকে 2016 পর্যন্ত বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান হিসেবে কর্মরত ছিলেন। স্যার আপনাকে ওয়েলকাম আমাদের সেশনে। ধন্যবাদ। ধন্যবাদ। এছাড়াও আমাদের সাথে জয়েন করেছেন ব্যাংকিং ইন্ডাস্ট্রি একজন উজ্জ্বল নক্ষত্র বলা যেতে পারে, জাহান আপা। উনার 28 বছরের ওপরের ক্যারিয়ার ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রিতে, নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল এবং ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে। উনি এখন ব্র্যাক ব্যাংকে আছেন, ব্র্যাক ব্যাংকের হেড অফ হিউম্যান রিসোর্সেস হিসেবে। এছাড়াও আমাদের সাথে কিছুক্ষণের মধ্যে জয়েন করবেন মঞ্জুলা মোর্শেদ আপা। উনারও 20 বছরের ওপরের চাকরি জীবনের অধ্যায় রয়েছে, এবং সেটা খুবই গ্লোরিয়াস একটা অধ্যায়। উনি বর্তমানে কর্মরত আছেন হচ্ছেন বাংলা লিংকে হেড অফ হিউম্যান রিসোর্স এন্ড অ্যাডমিনিস্ট্রেশন অফিসার হিসেবে। এছাড়াও এর আগে উনি লাফা সুরমা সিমেন্টে ছিলেন হেড অফ হিউম্যান রিসোর্স ডিরেক্টর হিসেবে। তার আগে স্ট্যান্ডার্ড চার্টার ব্যাংকে ছিলেন, এবং তার আগে ব্রিটিশ আমেরিকান টোবাগোতে উনি কাজ করেন। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, আমাদের সাথে আছেন আমাদের এনরুটের চেয়ারম্যান এবং চিফ কনসালটেন্ট তারিকুল হক ভাই। তো উনারও যদি বলি যে 20 বছরের ওপরের ক্যারিয়ারে উনি আছেন আমাদের সাথে, এবং উনার জার্নিটা শুরু হয়েছিল ব্রিটিশ আমেরিকান টোবাকো দিয়ে। এরপরে উনি এনরুটের যাত্রাটা শুরু করেন আমাদের সাথে, এবং এরপরে উনি বাংলাদেশে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে মিড টু সিনিয়র লেভেলের যে হেড হান্টিং বা রিক্রুটমেন্ট গুলো হয়, সেখানে উনি সুনামের সাথে রিক্রুটমেন্টটা করে আসছেন।
সেখানে আমাদের ডেডিকেটেড টিম আছে, সেই টিমটা আর কি লিড করছেন দাউদ ভাই, সরি তারিক ভাই। আমরা যদি একটু দেখি যে আমাদের সেশনটা 2 ঘন্টার, তো স্যার প্রথমে তার কিনোট স্পিচটা দিবেন, এরপরে আমরা প্যানেলিস্ট যারা সম্মানিত প্যানেলিস্ট আছেন তাদের কাছ থেকে হয়তোবা সেটার উপরে কিছু কোয়েশ্চেন বা কমেন্ট নিব, তারপরে আমরা প্রত্যেকজন প্যানেলিস্ট কাছে কিছু ইনসাইট জিজ্ঞেস করবো তাদের ইন্ডাস্ট্রি এবং তাদের কর্মক্ষেত্রে যে এক্সপিরিয়েন্স হচ্ছে সেটার উপরে। এরপরে আমরা ওপেন যে প্ল্যাটফর্মে যেসব পার্টিসিপেন্টসরা আছেন তাদের কাছ থেকে কোয়েশ্চেন এবং কমেন্টস নিব। তো আমরা যদি আর দেরি না করে সেশনটা শুরু করি, তো রেজাউল করিম স্যারকে আমি অনুরোধ করব যে স্যার আপনি যদি আপনার স্পিচটা শুরু করেন। আর ইন দা মিন টাইম যদি পার্টিসিপেন্টদের কোনো কোয়েশ্চেন থাকে আপনারা কিন্তু কোয়েশ্চেন এন্ড কিউ&এ ট্যাবে আপনাদের কোয়েশ্চেন গুলো লিখতে পারেন, সো আমরা সময়ে সময়ে টাইম টু টাইম কোয়েশ্চেন গুলো আর কি আপনাদের দিব। জি রেজাউল করিম স্যার। Okay, thank you, Habib Apa. Do you hear me? জি স্যার শোনা যাচ্ছে স্যার। Okay, good. So, আমি শুরু করার আগে এই কনফারেন্সের আয়োজনকারী কে অনেক ধন্যবাদ জানাচ্ছি, এবং এর সাথে যারা কর্মরত আছেন তারা যথেষ্ট মানে পরিশ্রম করেছেন, তাদেরকে আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি। তো অ্যাকচুয়ালি ইট ইজ এ মাইলস্টোন ইন দ্য হিস্ট্রি অফ সাইকোলজি ইন বাংলাদেশ, যেহেতু আগে কখনো হয়নি, সেজন্য এটা মাইলস্টোনই বলবো। তো আমি আমার বক্তব্য শুরু করবো। আপা, আমি কি স্লাইডটা এখন শেয়ার করবো? শেয়ারিং স্ক্রিনটা কি ওকে ফর মি? জি আপনি স্যার। ওকে। Do you see this slide? Yes, sir. স্যার দেখা যাচ্ছে। Yes, yes. Is it enough? The size, font size, is it visible clearly? জি স্যার ক্লিয়ারলি দেখা যাচ্ছে। Okay, thank you. So, wait for a moment. Okay, so this session is about psychology for personnel recruitment and selection. Actually, under this session, our specific topic is psychometric testing and brain-based coaching in the workplace, a novel and integrated approach to effective HR management. Actually, এইটার ভিতরেই আমি পার্সোনাল রিক্রুটমেন্ট সিলেকশন এবং রিক্রুটমেন্ট ডেভেলপমেন্ট পার্ট আছে সেটা নিয়ে আলোচনা করব। তো আমার এই স্পিচটাকে আমি কয়েকটা ভাগে ভাগ করেছি। তার মধ্যে প্রথমেই আছে এইচআর ম্যানেজমেন্ট। এইচআর ম্যানেজমেন্টে আমি দ্রুত গতিতে কিছু কথা বলবো, কারণ আই হ্যাভ লট মেনি নাম্বার অফ স্লাইডস, আই হ্যাভ টু ফিনিশ অন টাইম। সো এইচআর ম্যানেজমেন্ট সম্পর্কে আমি বুঝতে পারছি যে কর্পোরেট ওয়ার্ল্ডের যারা আছেন তারা হয়তো আমার থেকে বেশি জানেন, সেই জন্য আমি এখানে খুব বেশি কথা বলবো না। So HR management actually is the strategic approach to effective management of people working in a company or organization. It includes the planning for human resource needs, including recruitment and selection, training and development, and performance appraisal. It also includes welfare and safety, wage and salary administration, reward management, etc. So it includes many things, but my focus of discussion will be on recruitment and selection and personnel development. If we look, we can see the process of HR management. At a glance here, you see recruitment can be from both internal and external sources, selection and training. This is for development, assessing performance, and, motivating rewards, benefits, recognition, and many other activities are done by the HR department.
I'm not going to discuss in detail because I think people from corporate or know more than me about this about HR management. So HR management প্রত্যেকটা অর্গানাইজেশনে কিছু বিজনেস অবজেক্টিভস থাকে, সেই অনুযায়ী তারা প্ল্যান করেন আর কি, প্ল্যানিং হয় এবং রিক্রুটমেন্ট সিলেকশনের জন্য তারা জব অ্যানালাইসিস করেন। জব অ্যানালাইসিসের দুইটা পার্ট, একটা জব ডেসক্রিপশন এবং আরেকটা হলো জব স্পেসিফিকেশন। সো আমি জব ডেসক্রিপশন এবং জব স্পেসিফিকেশন সম্পর্কে বলবো। অ্যাকচুয়ালি job analysis is the cornerstone of personal recruitment and selection. Job description বলতে বোঝায় জবের প্রকৃতিটা কেমন, নেচারটা কেমন, জব টাইটেল, কোন পরিবেশে এমপ্লয়িকে কাজ করতে হবে, কি কি ডিউটিজ রেসপন্সিবিলিটি আছে, কি ধরনের মেশিন ব্যবহার করতে হবে, হ্যাজার্ডাস সিচুয়েশন কিনা, এগুলোকে বোঝায় জব ডেসক্রিপশন। অন দ্য আদার হ্যান্ড জব স্পেসিফিকেশন বলতে বোঝানো হচ্ছে এই জবটা করার জন্য, স্পেসিফিক জব করার জন্য কি ধরনের কোয়ালিফিকেশন দরকার, কি ধরনের এক্সপিরিয়েন্স, ট্রেনিং, স্কিলস দরকার, কি ধরনের পার্সোনালিটি ক্যারেক্টারিস্টিক্স প্রয়োজন হয়, সেটিকে বলা হচ্ছে জব স্পেসিফিকেশন। এই দুইটার কাজ নেসেসারি আর কি, যে কোনো রিক্রুটমেন্ট এবং সিলেকশনের পূর্বে যেটা করতে হয়। So what is recruitment? Recruitment is the first step in the hiring process. Actually, it is a process of generating a pool of qualified applicants, prospective, potential candidates for the position of, vacant position or anticipated vacancies. So recruitment actually is a process attracting a large quantity of participants, applicants, যেটা আমি বললাম আর কি। এটা করা হয় অ্যাডের মাধ্যমে, বাই অ্যানাউন্সমেন্ট, প্লেসিং অ্যাডস, এগুলোর মাধ্যমে করা হয়। So it has two goals: to attract the qualified applicants and encourage unqualified applicants to select themselves out. And there are two sources of recruitment: internal sources and external sources. Internal sources include job posting and bidding, promotions and transfer, employee referrals, re-recruiting former employees and applicants, internal recruiting database. And external sources include schools, colleges and universities, labor unions, media sources, employment agencies, etc. Then what is selection? So বোঝা যাচ্ছে যে রিক্রুটমেন্ট এবং সিলেকশনের মধ্যে কিন্তু পার্থক্য আছে। আমরা লেম্যান, জেনারেল পিপল যারা, তারা হয়তো মনে করি রিক্রুটমেন্ট সিলেকশন একই জিনিস। অ্যাকচুয়ালি there is a difference between the two. Recruitment is the first step and selection is the second step of hiring industrial or organizational person. So here, যখন আপনার লার্জ পুল অফ কোয়ালিফাইড ক্যান্ডিডেটস আপনি জেনারেট করেছেন, তখন সেখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে who are the best fitted applicants for the position. সেই যে সিলেকশন প্রসেসটা, সেটাকে বলা হচ্ছে সিলেকশন আর কি। অর্থাৎ কোয়ালিফাইড যারা আপনার পজিশনগুলোর জন্য, তাদেরকে স্ক্রিন আউট করা আর কি, ডিফারেন্সিয়েটিং বিটুইন দি অ্যাপ্লিক্যান্টস, সেখান থেকে বেস্ট ক্যান্ডিডেটদেরকে বের করে নিয়ে এসে তাদেরকে জব অফার করা। So it ensures the organization that it has right number, right kind of people at the right place and at the right time. Actually, selection is a two-way process because organization একদিকে যেমন তার প্রয়োজন অনুযায়ী, তার নিড অনুযায়ী একজন ব্যক্তিকে বা তার প্রয়োজন অনুযায়ী প্রয়োজনীয় সংখ্যক ব্যক্তিদেরকে নিয়োগ দিতে চাচ্ছেন, তো জব অফার করলেই তো হবে না, সেটা আবার যিনি অ্যাপ্লিকেন্ট তাকেও অ্যাকসেপ্ট করতে হবে আর কি। সো সে হয়তো অ্যাপ্লাই করেছে, কিন্তু এই কোম্পানিতে জব করবে কি করবে না, সেটা কিন্তু তার ডিসিশনের বিষয়। সো এখানে যখন দুইজনের ইন্টারেস্ট এবং আগ্রহ যখন মিলে যাবে, যখন অ্যাকসেপ্ট করবে, তখনই কিন্তু এটা সাকসেসফুল হবে আর কি। সো সাকসেসফুল সিলেকশন ডিপেন্ডস অন বোথ পার্টিজ। Conventional selection tools. There are some selection tools. First, information gathering and reviewing. This includes application forms and resumes, biographical data, reference checking, then written examination or knowledge testing. আমি কিন্তু যেগুলো বলছি আমাদের দেশে যেরকম হয় কনভেনশনালি, সেগুলো আমি বলছি আর কি। And then third, on job interview. It is actually face-to-face, interaction process between the interviewer and the interviewee. এটা বর্তমানে অবশ্য ভিডিওর মাধ্যমে হতে পারে। টেলিফোন ইন্টারভিউ যদিও আছে, সেটা সার্ভে ক্ষেত্রে, রিসার্চের ক্ষেত্রে ব্যবহৃত হয়। আমি মনে করি না যে রিক্রুটমেন্ট বা সিলেকশন বেলায় সেটা প্রযোজ্য হবে।
সো ইন্টারভিউ যে ধরনের কোশ্চেন গুলো করা হয় সেই কোশ্চেন্স গুলো আর ইনক্লুডিং এডুকেশন এক্সপিরিয়েন্স, নলেজ অফ জব প্রসিডিউরস, মেন্টাল অ্যাবিলিটি, পার্সোনালিটি, কমিউনিকেশন অ্যাবিলিটি, সোশ্যাল স্কিলস, এই এরিয়াগুলো থেকে ব্যক্তিকে অ্যাপ্লিক্যান্টকে প্রশ্ন করা হয়। সো ইন্টারভিউ বিভিন্ন ধরনের আছে। প্রথমত দুই ভাগে ভাগ করা হয়েছে, স্ট্রাকচার ইন্টারভিউ এন্ড আনস্ট্রাকচার ইন্টারভিউ। স্ট্রাকচার ইন্টারভিউ কোশ্চেন গুলো প্রিডিটারমিন থাকে এন্ড রেটিং স্কোর, যেটা রেট করা হবে, স্কোর দেওয়া হবে, সেটা স্ট্যান্ডার্ডাইজ থাকে, আগে থেকে ঠিক করা থাকে কেমন অ্যান্সার হলে কেমন স্কোর দেওয়া হবে। And this can be of two types: situational interview and behavioral interview. Situational interview যেটা করা হয়, the interviewer asks questions about what the applicant would do in a hypothetical situation. একটা hypothetical situation এ I will give example, তাকে question করা হয় আর কি। Then behavioral interview, in which the questions focus on the applicant's behavior in past situations. Unstructured interview actually এখানে this is open ended, আগে থেকে কোনো কোশ্চেন সেট করা থাকে না, নো স্ট্যান্ডার্ড কোশ্চেন্স, এন্ড সেখানে স্কোরিং এর কোনো নীতিমালা থাকে না আগে থেকে। সো let me give you some examples, example questions. There are many example questions. I will mention just only one from is situational interview example questions. What would you do if an angry and dissatisfied customer confronted you? Behavioral interview example questions, আমি আবার একটাই বলছি আর কি, tell me about a time when you or your boss made an unpopular decision that had to be executed by your team. Unstructured interview example questions, why should we hire you? There are many examples, আমি এখানে 3-4টা করে পুট করেছি আর কি, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। Then another tool is a work sample. পারিশ্রমিক কখনো কখনো depending on the nature of the job work sample দেওয়া হয় আর কি, সে কাজটা করতে পারে কিনা এই ধরনের টেকনিক ফলো করা হয়। And finally medical examination and drug testing. Drug testing আমার মনে হয় না আমাদের দেশে করা হয়। ড্রাগ টেস্টিং হলো যে ইলিগাল ড্রাগ কে ইউজ করে কিনা তার বডিতে আর কি, সেটা আর কি, তো এটা করা উচিত। Anyway, so if we see very briefly, conventional selection process looks like this. সো প্রথমেই ইনিশিয়াল একটা স্ক্রিনিং হয়, যেখানে পার্টিসিপেন্টরা তার মিনিমাম কোয়ালিফিকেশন মিট করতে পেরেছে কিনা সেটা দেখা হয়। ইফ দ্য মিনিমাম কোয়ালিফিকেশন মিট না করতে পারে তাহলে অ্যাপ্লিক্যান্টকে রিজেক্ট করা হয়, অ্যাপ্লিকেশনটা বাদ দেওয়া হয়। দেন মিনিমাম কোয়ালিফিকেশন ফুলফিল করলে দেন অ্যাপ্লিকেশনটা কমপ্লিট হয়েছে কিনা সেটা দেখা হয়। দেন এগেইন যদি কমপ্লিট না হয় তাহলে রিজেক্টেড হয়। দেন এমপ্লয়মেন্ট টেস্ট, যেটা আমাদের দেশে আসলে রিটেন টেস্ট বা নলেজ টেস্টিং বলতে পারে আর কি, সেটা হয় আর কি, নো সাইকোলজিক্যাল টেস্ট, সেটা আমি আলোচনা করবো পরে। যখন এটাতে পাস করে দেন কম্প্রিহেন্সিভ ইন্টারভিউ বা জব ইন্টারভিউ আমরা বলি আর কি, সেটা নেওয়া হয়। এইখানে যারা পাস করে তাদেরকে কন্ডিশনাল জব অফার করা হতে পারে, সেটা পরবর্তীতে পার্মানেন্ট জব অফারে পরিণত হয়। অথবা কন্ডিশনাল জব অফার করা হয় যে তার আরো কিছু, তাকে কিছু এক্সামিন করা হবে, যেমন ব্যাকগ্রাউন্ড এক্সামিনেশন ইফ রিকোয়ার্ড, ব্যাকগ্রাউন্ড সে কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটিতে ইনভলভ কিনা। আমাদের দেশে কিন্তু আসলে এইভাবে আমার মনে হয় না ইন্ডাস্ট্রি বা অর্গানাইজেশনগুলোতে করা হয়, বাট এটা দেখা উচিত। এটা যদি পাস করে দেন মেডিকেল অর ফিজিক্যাল এক্সামিনেশন ইফ রিকোয়ার্ড, এইভাবে সে পার্মানেন্ট জবটা তাকে অফার করা হয়। দেন ইফ দ্য অ্যাপ্লিক্যান্ট অ্যাকসেপ্ট দ্য অফার, তাহলে কিন্তু রিক্রুটমেন্ট সিলেকশনটা ফাইনালি হয়ে যায়। সো পোস্ট সিলেকশন এইচআর ফাংশনস পার্সোনাল ট্রেনিং এন্ড ডেভেলপমেন্ট। শুধু সিলেকশন, রিক্রুটমেন্ট সিলেকশন করলে তো হলো না, সেখানে কিন্তু ইন্ডাস্ট্রি একটা ভিশন থাকে আর কি, সেই ভিশনকে সামনে রেখে তারা ট্রেনিং বা ডেভেলপমেন্ট কিছু পরিকল্পনা করে থাকেন। তো বেশিরভাগ ক্ষেত্রে আমার এটা কম জানা আছে, হয়তো যারা কর্পোরেট অর্ডার আছে তারা আমার সাথে শেয়ার করবেন। বেশিরভাগ যেটা হয় ওরিয়েন্টেশন টাইপের ট্রেনিং হয় আর কি, যে আমি আমার মনে পরের সাইডে দিলে ভালো হবে, কি ধরনের ওরিয়েন্টেশন হয়, যে পলিসিস, ইন্ডাস্ট্রিয়াল পলিসিস বা অর্গানাইজেশনাল পলিসিস, ডেইলি রুটিন, এমপ্লয়ি বেনিফিট ইনফরমেশন, কোম্পানি কিভাবে অপারেট করে, কিভাবে রান করে, হায়ারার্কি কি, নর্ম কি কোম্পানির, সেফটি মেজার্স, রেগুলেশনস, ফ্যাসিলিটিস, টুলস, এগুলো সম্পর্কে পার্টিসিপেন্ট আই মিন তিনি সিলেক্টেড হয়েছে তাদেরকে নিউ এমপ্লয়ি আর কি, নিউ পার্সোনাল তাদেরকে ট্রেনিং দেওয়া হয় আর কি। অন দ্য জব, অফ দি জব কিছু ট্রেনিং হয়তো দেওয়া হয়, বাট মোস্টলি এই বিষয়টার উপরই ফোকাস কিন্তু বেশি করা হয় আর কি।
So now I'm going to discuss about the critical evaluation of the conventional selection tools. আমি যে টুলগুলোর কথা বললাম সেগুলোর আমি critical evaluation করব, then I go to the psychological test. The first resume lies আমরা দেখেছি যে প্রথমে কিন্তু ছিল resume analysis আর কি, হ্যাঁ, যে পার্টিসিপেন্ট অ্যাপ্লিকেন্ট কিন্তু তাদের রিজুমে অনেক মিথ্যা কথা বলে আর কি, গবেষণা দেখা গেছে। দেখেন আমি এখানে দেখাচ্ছি, অ্যাকচুয়ালি প্রথমত এটা ইজিয়ার এবং এন্ড ফাস্টার, সেদিক থেকে ঠিক আছে, বাট এন্ড ইট ক্যানট মেজার ক্যান্ডিডেটস পার্সোনালিটি। পার্সোনালিটি ইজ আ ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর দ্যাট মোটিভেট ইউ ইন দ্য অর্গানাইজেশন। একটা গবেষণা দেখা গেছে সোসাইটি অফ হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট ইউএসএ, গবেষণা দেখা গেছে ওভার 53% অফ ইন্ডিভিজুয়ালস লাই অ্যাবাউট সামথিং অন দেয়ার রিজুম ইন সাম ওয়ে, কোনো না কোনো ভাবে। এবং ইয়ং জেনারেশনের মধ্যে, ইয়ং ওয়ার্কার্স যারা, তাদের মধ্যে এই রেটটা অনেক বেশি, ইট ইজ ওভার 70%. Written examination or selection test, it is basically a test of knowledge or academic achievement. আমাদের দেশে যেটা হয় আসলে, হ্যাঁ, অলরেডি অ্যাচিভ করেছে তার উপরই পরীক্ষাটা হয়। It does not tell us anything about the candidate's aptitude, personality, motivation, and honesty. So the question, do you want to hire the candidate who has checked all the boxes correctly? আপনি টেস্ট দিয়েছেন সব বক্স, এমসিকিউ বা রিটেন যেটাই হোক, all the boxes correctly checked, but does not meet mental ability and personality criteria. Do you want to hire him or her? That is a big question. Then interview is not a good measure of a candidate's personality. It has been shown repeatedly that human judgment is subjective and fallible. মানুষ আমাদের জাজমেন্ট সেগুলো ভেরি মাচ সাবজেক্টিভ এবং ভুল ত্রুটি ভরা, and especially interview the processটা সেটা stereotyping, personal bias, halo effect, horn effect, and errors of central tendency, এগুলো দ্বারা যথেষ্টভাবে প্রভাবিত হয়। আমি এগুলো একটু ডিটেইলস আলোচনা করব, পরের স্লাইডে আছে। As I mentioned before, interview can be of two types, structured and unstructured. Structured interview এটা ভালো টেক মোটামুটি, because predetermined questions থাকে, কিভাবে স্কোর করা হবে, কত কেমন আনসার করলে কেমন স্কোর দেওয়া হবে, এগুলো সব থেকে আগে থেকে ডিটারমিন করা হয়। বাট ইট ইজ নট ইউজুয়ালি ইউজড, পার্টিকুলারলি ইন বাংলাদেশ। বাংলাদেশে কিন্তু এই ধরনের স্ট্রাকচার ইন্টারভিউ টুল ব্যবহৃত হয় না। So let us go to the second on interview unstructured. Unstructured interview. এই ইন্টারভিউ, as I mentioned before, কোশ্চেনগুলো থেকে আগে থেকে কিন্তু স্পেসিফাইড করা থাকে না আর কি, এবং কিভাবে কোশ্চেন আনসারগুলো স্কোর করা হবে, there is no standard system, and that is the big problem. So বিভিন্ন ক্যান্ডিডেট আপনি বিভিন্ন কোশ্চেন করছেন, বিভিন্ন অ্যাপ্লিক্যান্টকে আপনি বিভিন্ন কোশ্চেন করছেন, so there is no a single standard to compare between the applicants. This is a big problem, and স্কোরও কিন্তু ভ্যারি করছে আর কি। আপনি প্রথমে একজন ইন্টারভিউ নিয়েছেন, তাকে হয়তো আপনি 50-এর মধ্যে 40 দিয়েছেন, এরপরে একদম শেষে যে ক্যান্ডিডেট আছে আপনি কিন্তু আসলে ভুলে গেছেন যে আগে কেমন করার কারণে তাকে 40 দিয়েছেন আর কি। এখন যে ক্যান্ডিডেট সে হয়তো তার থেকে ভালো করতে পারে, কিন্তু হয়তো তাকে কম দিয়ে বসছেন আর কি, এটা কিন্তু হতে পারে। This unstructured interview is seriously affected by the following factors. You see, snap judgment. Snap judgment হলো খুব তড়িঘড়ি করে তাড়াহুড়া করে সিদ্ধান্ত নেয় আর কি। নেগেটিভ এমফাসিস হলো যে ব্যক্তির হয়তো দুই একটা নেগেটিভ বৈশিষ্ট্য আছে, কখনো কখনো ইন্টারভিউয়ার যারা তারা এই দুই একটা নেগেটিভ, সবকিছু তার ভালো পজিটিভ আর কি, দুই একটা নেগেটিভ তার উপর বেশি এমফাসিস তাকে বাদ দিয়ে দেয়। হ্যাঁ, হ্যালো ইফেক্ট বাংলায় আমরা বলি পরিস্থিতি প্রভাব। এই পরিস্থিতি মানে আমি আপনাকে ফেস বাই ফেস চিনি এরকম পরিস্থিতি না, এখানে পরিস্থিতি প্রভাব বলতে বোঝানো হচ্ছে যে আপনার একটা ভালো বৈশিষ্ট্য আছে আমি জানি, হ্যাঁ, মনে করেন যে আপনি খুব অনেস্ট মানুষ, কিন্তু অনেস্ট মানেই যে আপনার পারফরমেন্স ভালো হবে সেটা কিন্তু গ্যারান্টি নেই। ইফ আই জেনারেলাইজ ইউর অনেস্টি টু ইউর গুড পারফরমেন্স, হ্যাঁ, এইটা যদি জেনারেলাইজ করা হয় সেটাকে বলা হচ্ছে হ্যালো ইফেক্ট। হ্যাঁ, হর্ন ইফেক্ট জাস্ট অপোজিট, ঠিক খারাপ আর কি। হ্যাঁ, যে একজন মানুষ দেখতে হয়তো কালো দেখতে এটাই মনে করছি, তাহলে তার মরালিটি হয়তো ভালো না। হ্যাঁ, এই যে এটাকে বলে হর্ন ইফেক্ট। এই আনস্ট্রাকচার্ড ইন্টারভিউটা সিরিয়াসলি এফেক্টেড বাই দিস ফ্যাক্টরস এন্ড বায়াসেস, কালচারাল নয়েজ আছে সেখানে, বিভিন্ন আমাদের সেখানে পলিটিক্যাল ইস্যু কিন্তু আমাদের দেশে আসে, যদি আমি এটাকে মেনশন করি আর কি। হ্যাঁ, বিভিন্ন কারণে আমরা বায়াস হতে পারি, সিরিয়াসলি এফেক্টেড, যেটা আমরা দেশে কিন্তু খুবই ইউজ হয়। আনস্ট্রাকচার্ড ইন্টারভিউটা কিন্তু সবচেয়ে বেশি ব্যবহৃত হয়, and it is seriously affected. So role of psychology in HR management, তাহলে সাইকোলজিস্টরা কিভাবে হেল্প করতে পারে, what is the role of psychologist?
in this case. Why should you use psychometric test? You should use psychometric test because psychometric test is objective. It does not depend on personal judgment. আমি গবেষণা দেখা গেছে যে আপনি সাইকোমেট্রিক টেস্টের মাধ্যমে যাদেরকে রিক্রুট করছেন বা সিলেক্টেড করছেন, তাদেরকে দেখা যাচ্ছে তাদের যে সাইকোমেট্রিক টেস্টের যে ফলাফল এবং পরবর্তীতে তাদেরকে জবে যখন কাজ করতে দেওয়া হচ্ছে, সেই জব পারফরমেন্স হাইলি কোরিলেটেড, স্ট্যাটিস্টিক্যালি হাইলি কোরিলেটেড। একটা গবেষণার কথা বলি, একটা না অনেকগুলো গবেষণার কথা আমার এখানে আলোচনার বিষয় আর কি। A study by Network HR and Personnel today showed that 78% of HR personnel consider psychometric test a powerful tool for hiring. 78% of HR personnel তারা মনে করে যে এটা পাওয়ারফুল টেকনিক ফর হায়ারিং এমপ্লয়িজ। And over 80% of the Fortune 500 companies in the USA তে, I'm sorry to say, যে আমাদের বাংলাদেশি ডাটা আমাদের নেই, কারণ সেটা আপনারা নিজেই বুঝতে পারছেন এই এরিয়াতে আমাদের গবেষণা হয় না, অনেক লিমিটেশনস আমাদের আছে। সো ইউএস এর 500 the Fortune companies, that 80% তারা psychometric test use করে to recruit and select their employees. And by 75% of the Times top 100 companies in the UK. Times এর মতে যে তারা একটা র্যাঙ্কিং করেছিল ইউকেতে যে 100 টপ মোস্ট কোম্পানি আছে তাদের 75% psychometric test use করে। According to another survey, 37% in Hungary, 70% Swedish, and 93% of respondents from Czech Republic. তারাও বলেছে psychometric test is a fair test for making fair decision. It is good to use. Then in South Australian government, South Australia Australian government তারা রিসেন্টলি 2017 সালে তারা চাইল্ড কেয়ার পজিশনের জন্য এই সাইকোমেট্রিক টেস্ট ইন্ট্রোডিউস করেছে 2017 সালে। এবং সেখানে দেখা গেছে যে এক্সিস্টিং যারা এমপ্লয়ি ছিল তাদের মধ্যে থেকে 2 জন অলরেডি বাদ পড়ে গেছে। They were found unsuitable for this position. Then আমাকে এটা ডিস্টার্ব করছে, এটা আমি সরাই কিভাবে? ওকে, so countries like India, even India তে slowly এই সাইকোমেট্রিক টেস্ট ব্যবহার করা শুরু হয়েছে আর কি। আর একটা সার্ভে কথা বলতে পারি, সোসাইটি ফর হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট 2016 সালে করেছে। 18% অফ ইন্ডিয়ান কোম্পানি ইউজ সাইকোমেট্রিক টেস্টিং ইন देयर হায়ারিং প্রসেস, এবং এটা অ্যানুয়ালি 10 to 15% ইনক্রিজ করছে আর কি। এবং তাদের মধ্যে 80% said they made less risky and more reliable hiring decisions. In Bangladesh, psychometric tests have been in use in the armed forces for many years. Army তে এটা দীর্ঘদিন যাবত ব্যবহৃত হচ্ছে, still now. They are also, আমি পরের ইনফরমেশনটা আমি শুনে লিখেছি আর কি। They are also used in the recruitment and selection in Bangladesh Air Force and Bangladesh Navy as well. সেখানেও নাকি তার মানে বিভিন্ন বাহিনীগুলোতে কিন্তু ব্যবহৃত হয় আর কি। Previously, Bangladesh Public Service Commission, Public Service Commissioner স্যার আছেন, Bangladesh Public Service Commission used to apply psychological test, but those tests were unstandardized. They কখনো এটা psychometric test ছিল unstandardized and unfortunately have been discontinued for the last several years. যা ছিল সেটাও কেটে ফেলে দেওয়া হয়েছে, এটা নাই। Use psychometric test to hire the right employee. So you have a nice pool of candidates, having flashy resume, most experience, smoothest talker, তাকে আপনি রিক্রুটমেন্ট করবেন। অথবা এমন হতে পারে যে a candidate could have all the boxes checked correctly, but not meet the criteria of key personality and psychological test. এখানে কিন্তু সাইকোলজিস্ট আপনাকে হেল্প করতে পারে, এখানে সাইকোলজিস্ট বড় রোল আছে। You can choose the right person if you use psychological test. Use psychometric test for the to hire the right. এমন হতে পারে যে দুইজন ক্যান্ডিডেটস সিমিলার রিজম, একই পারফরমেন্স করেছে, ভেরি ইমপ্রেসিভ। আপনি দুজনের মধ্যে পার্থক্য করতে পারছেন না, বাট ইউ ওয়ান্ট টু রিক্রুট অনলি ওয়ান। হাউ? হিয়ার अगेन psychological test can discriminate who is the best fit for the job, for the position. Because psychological standardized test is very reliable and objective, valid. If you use psychological test, you will be able to reduce the chances of a bad hire, turnover, or a wrong fit, saves time, money, operational processes, and stress for everyone involved.
আমার স্লাইডগুলোতে অনেক ইনফরমেশন, সবকিছু বলতে গেলে আমি সময় পারবো না আর কি, সেজন্য আমি আমার ভাষায় বলছি। তাহলে যেমন ফাস্টারও হবে, প্রেজেন্টেশনটা তাড়াতাড়ি হবে, একই সাথে আমার মনে হয় ইনফরমেশনগুলো আপনারা মেইন ইনফরমেশনগুলো পেয়ে যাবেন। A career use psychometric test to avoid the cost of a bad hire. A career builder survey stated that bad hires cost 27% of the US employers more than $50,000. এবং দেখেন ইন্ডিয়াতে কি হয়েছে, ইন ইন্ডিয়া দ্য কস্ট অফ ব্যাড হায়ারিং ডিসিশন রেঞ্জেস অ্যাট নিয়ারলি 30% of the applicants' first year salary. So if you did not select the right candidate for a job that offers 2 lakh rupees per year, তার মানে সেখানে 60,000 rupees কিন্তু additional cost আপনাকে ইনকাম করতে হচ্ছে। In Bangladesh, unfortunately, no data available. So use psychometric test to avoid the cost of a bad hire. এই ধরনের সিচুয়েশন আপনাকে পেতে হবে না। Then another important use psychometric test to avoid a wrongful removal. কোনো আপনি এমপ্লয়িকে স্যাক করবেন, রিমুভ করতে চান, তাহলে আমরা কি করি, পার্সোনাল জাজমেন্টের উপর, বেসড অন পার্সোনাল জাজমেন্ট হুইচ ইজ এরোনিয়াস। অনেক সময় বায়াসড হয় আর কি, হ্যাঁ, পার্সোনাল অনেক ফ্যাক্টর সেখানে ঢুকে পড়ে আর কি, হ্যাঁ, অ্যান্ড দ্যাট রিমুভাল ইজ রং রিমুভাল। ইফ ইউ ইউজ সাইকোমেট্রিক টেস্ট, তাহলে আপনাকে এই সাবজেক্টিভ জাজমেন্টের উপর ভিত্তি করে রিমুভ করতে হবে না, এবং সেটা ব্যাড রিমুভাল হবে না, রং রিমুভাল হবে না। ইউজ সাইকোমেট্রিক টেস্ট ফর ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট। আপনার একটা ইনস্টিটিউটে অনেক এমপ্লয়ি আছে, অনেক পার্সোনেল আছে, হ্যাঁ, একটা গুড টিম আপনি ফর্ম করতে চান আর কি, কিন্তু সেখানে কিন্তু এমন হতে পারে প্রত্যেকেই তাদের ম্যাক্সিমাম পটেনশিয়াল তারা ইউজ করে তারা কিন্তু ম্যাক্সিমাম পারফরমেন্স শো করবে, এটাই আপনার এক্সপেকটেশন আর কি, বাট সেটা কিন্তু সবসময় নাও হতে পারে। সো ইউ মে নিড টু ট্রেন সাম এমপ্লয়িজ আর পার্সোনাল। So psychometric test can help you to determine why is training needed, what kind of training is needed, and precisely who needs the training, কার ট্রেনিং দরকার, কি ধরনের ট্রেনিং দরকার, এবং কেন ট্রেনিং দরকার, এগুলো কিন্তু আপনি বের করতে পারেন by using psychometric test. Use psychometric test for talent management and development. Talent management and development. ইন্ডাস্ট্রি বা অর্গানাইজেশনগুলোতে প্রায় কিন্তু হয় যে একজন এমপ্লয়ি আছে, তারপর আপনি খুব খুশি, হ্যাঁ, তাকে কিন্তু আপনি হায়ার রেসপন্সিবিলিটি দিয়ে দেন, হ্যাঁ, যে রেসপন্সিবিলিটি আছে তার চেয়ে হায়ার পজিশন, হায়ার রেসপন্সিবিলিটি দিয়ে দেন বেসড অন ইউর পার্সোনাল জাজমেন্ট। হ্যাঁ, এটা কিন্তু এরোনিয়াস হতে পারে আর কি। সো আপনি যদি কাউকে হায়ার পজিশন, হায়ার রেসপন্সিবিলিটি দিতে চান, you can trust psychometric test. You can do it by using psychometric test. That means you are managing talent in a better way. And you can also introduce incentive schemes and development programs based on psychometric testing results or assessment results. Use psychometric test for employee retention. Studies claim that between 70 to 90% of new employees decide whether or not to stay in the job within the first 6 months of employment. হ্যাঁ, চাকরিতে জয়নিং এর প্রথম 6 মাসের মধ্যে সিদ্ধান্ত নেয় তারা সেখানে কাজ করবে, চাকরি করবে কি করবে না, চলে যাবে কিনা। In a study by William M. Mercer Incorporation, 45% of employers reported turnover costs of 10,000 per lost employee, and 20% reported cost closer to $30,000. এই যে একটা মানে বড় ধরনের একটা ক্ষতি, কস্ট এবং টার্নওভার, এই অনেক সময় এইচআর প্রফেশনালস তারা এটাকে গুরুত্ব দেন না, দে আন্ডারএস্টিমেট, এটা গুরুত্ব দেন না, and they do not want to identify the causes, why টার্নওভার কেন হচ্ছে, এটা কিন্তু তারা গুরুত্ব দেন না, বা দিলেও সেটা হয়তো বেসড অন পার্সোনাল জাজমেন্ট। হ্যাঁ, সো সাইকোলজিক্যাল টেস্ট যদি প্রয়োগ করা হয় ডিউরিং দি ফার্স্ট 6 মান্থস, টার্নওভার করার আগেই শুরুতেই যদি করা হয়, তাহলে কিন্তু ইউ ক্যান ইউজ দ্য রেজাল্টস যে আসলে হোয়াট ইজ দ্য প্রবলেম, কেন সে চলে যেতে চাচ্ছে আর কি, হ্যাঁ, and you can take appropriate measures to retain the employees. আপনি রিক্রুট করেছেন, একটা অনেক লেংদি প্রসেসের মধ্যে দিয়ে গিয়েছেন, অনেক টাইম ব্যয় করেছেন, এনার্জি এবং মানি ব্যয় করেছেন, আবার নতুন করে রিক্রুটমেন্ট দিবেন, তাহলে এটা কিন্তু অনেক টাইম কনজিউমিং এবং কস্টলি হবে। এগুলো থেকে
বাঁচার জন্য you can use psychometric test. Use psychometric test for employee engagement. অনেক সময় এমপ্লয়িজ আর পার্সোনাল ইন্ডাস্ট্রিয়াল পার্সোনাল তাদের কিন্তু বিভিন্ন ধরনের সাইকোলজিক্যাল প্রবলেমস থাকতে পারে। They may suffer from different psychological problems, both major and minor. Depression, personality disorder, poor subjective and or social well-being. Time to time you can measure আপনার ইন্ডাস্ট্রি এবং অর্গানাইজেশনের এমপ্লয়ি যারা প্রত্যেক লেভেলে from the bottom to the top প্রত্যেক লেভেলে মেজার করে দেখতে পারেন আসলে কার কি অবস্থা, and depending on that you can take appropriate measures. তাহলে কি হবে, they will engage themselves in their activities, নাহলে কিন্তু এনগেজমেন্ট হবে না, তারা কিন্তু আগ্রহ স্পৃহা হারিয়ে ফেলবে, কাজে কিন্তু মনোনিবেশ করবে না। Use psychometric test for the betterment of employees. এতক্ষণ আমি বললাম ইন্ডাস্ট্রি বা অর্গানাইজেশনের স্বার্থ, এমপ্লয়ির কিন্তু এখানে একটা স্বার্থ আছে। যখন আপনি সাইকোমেট্রিক টেস্টের মাধ্যমে রেজাল্টগুলো তাদেরকে ইনফর্ম করছেন, they will be aware of it. তারা কিন্তু তাদের they can change their behavior, they can engage themselves. এতে তারাও কিন্তু বেনিফিটেড হবে আর কি। এতক্ষণ এত কথা বললাম সাইকোমেট্রিক টেস্ট কি কি কাজে ব্যবহার করা যায়, এর উপকারিতা কি। The question is, what is a psychometric test? Psychometric test কি জিনিস? Let us see. এখন আমরা দেখি psychometric test কি। A psychometric test is an objective and standardized measure of a sample of behavior used to measure individual differences in psychological functioning, defined in terms of behavioral and mental characteristics. So বুঝতেই পারছেন সাইকোমেট্রিক টেস্ট স্ট্যান্ডার্ডাইজড এবং অবজেক্টিভ মেজার, যেটা ব্যবহার করা হয় মানুষের অ্যাবিলিটি, বিভিন্ন অ্যাট্রিবিউটস, বিহেভিয়ারাল অ্যাট্রিবিউটস, পার্সোনালিটি, ইমোশনস, মোটিভেশনস, ইন্টারেস্ট, এগুলো মেজার করা হয়। Can we, based on psychological results, can we consider some applicant pass or fail? Yes, no, or maybe? No. There is no pass or fail or something between these two in a psychometric test. আমরা বলতে পারি না যে হ্যাঁ সাইকোমেট্রিক সে পাস, এটা কিন্তু আমরা লেম্যান যারা তারা কিন্তু এটা বলে সাইকোলজি টেস্টে পাস করেছে। নো, এর পাস বা ফেল বলতে কিছু নাই, এর মাঝখানে কিছু নাই। ইট ইজ অল অ্যাবাউট জব ফিট, কে কোন জবে ফিট করে, এটাই কিন্তু আমাদের এখানে মূল কথা। ইট ইজ অল অ্যাবাউট জব ফিট, নো পাস, নো ফেল, নো মেবি, এ ধরনের কোনো কথা এখানে। জব ফিট, প্রত্যেকেই না কোনো কাজে ফিট করবে, সেই অনুযায়ী তাকে রিক্রুট করতে হবে, সিলেকশন দিতে হবে। Psychometric test you can trust about 100% because psychometric is objective measure, valid and reliable, and it has sometimes norms. সব psychometric টেস্টের নর্ম থাকে না, বাট কখনো কখনো থাকে, অনেকগুলোই থাকে। একটা আমি এখানে একটু বলে রাখি, একটা সাইকোমেট্রিক টেস্ট ডেভেলপ করতে একটা সায়েন্টিফিক ওয়েতে রিসার্চের মাধ্যমে করা হয়, কয়েকটা বছর লেগে যায়। আমার যে পিএইচডি স্টুডেন্ট ছিল, সে শুধুমাত্র অন্যদের টেস্ট বাংলাদেশে অ্যাডাপ্ট করেছিল, সে পিএইচডি 4 বছর যাবত সেটা সে করেছে, যদি সে 8টা না 9টা টেস্ট সে অ্যাডাপ্ট করেছিল আর কি। বাট ইফ ইউ ওয়ান্ট টু ডেভেলপ এ সিঙ্গেল টেস্ট, জাস্ট ইট ইজ ইউর ওন কন্ট্রিবিউশন, ফুললি নট অ্যাডাপ্টেশন। আমরা বাংলাদেশে যেটা করি, বিদেশি টেস্টগুলো বাংলাদেশে অ্যাডাপ্ট করে নিই আর কি। সে অ্যাডাপ্ট করেছিল, 4 বছর লেগেছে, হি গট দি ডিগ্রি, আলহামদুলিল্লাহ। সো আমার হয়তো আরেকটা লেকচার লাগবে পরবর্তীতে, হাউ উই ক্যান ডেভেলপ সাইকোমেট্রিক টেস্ট, সেটা আমরা পরে বলবো। Types of psychometric tests, there are different types. First, প্রথমে দুই ভাগে ভাগ করা আছে, মেন্টাল অ্যাবিলিটি টেস্ট, পার্সোনালিটি টেস্ট। মেন্টাল অ্যাবিলিটি টেস্ট আবার 3 ধরনের, ইন্টেলিজেন্স টেস্ট, অ্যাপটিটিউড টেস্ট এন্ড অ্যাচিভমেন্ট টেস্ট। অ্যাচিভমেন্ট টেস্ট আর মোস্টলি ইউজড ইন একাডেমিক সেক্টর। আফটার ট্রেনিং আপনি ইন্ডাস্ট্রিতে ব্যবহার করতে পারেন, আপনি ট্রেনিং দেওয়ার পরে সেই ট্রেনিং এর ফলাফলটা কেমন, সেখানে অ্যাচিভমেন্ট টেস্ট প্রয়োগ করতে পারেন। বাট অ্যাপটিটিউড টেস্ট, এটাই হলো আমাদের এখানে মেইন। অ্যাপটিটিউড টেস্ট উইল ইন্ডিকেট দ্য পোটেনশিয়ালস ফর অ্যাচিভমেন্ট। পোটেনশিয়ালস ফর, যাদেরকে আপনি নিয়োগ দিচ্ছেন তারা পরবর্তীতে কেমন করবে, দ্যাট ক্যান বি প্রেডিক্টেড বেসড অন দি রেজাল্টস অফ অ্যাপটিটিউড টেস্ট। ইন্টেলিজেন্স টেস্ট এক ধরনের অ্যাপটিটিউড টেস্ট, বাট সব অ্যাপটিটিউড টেস্ট কিন্তু ইন্টেলিজেন্স টেস্ট না। সব ইন্টেলিজেন্স টেস্ট অ্যাপটিটিউড টেস্ট, বাট সব অ্যাপটিটিউড টেস্ট ইন্টেলিজেন্স টেস্ট না। I put here some examples of psychometric tests, very good tests. আমি এখানে কিছু নাম লিখেছি, ইন্টেলিজেন্স টেস্ট, ডিফারেন্সিয়াল অ্যাপটিটিউড টেস্ট, ডিফারেন্সিয়াল অ্যাপটিটিউড, very good test for using in industry. Differential aptitude test, leadership attributes test, এগুলো সবগুলো কিন্তু খুব ভালো। লার্নিং এজিলিটি অ্যাসেসমেন্ট, স্ট্রেস ম্যানেজমেন্ট ইন্ডিকেটরস, এমপ্লয়ি রিটেনশন অ্যাসেসমেন্ট, ইন্টারেস্ট ইনভেন্টরিজ, ইন্টিগ্রিটি টেস্ট,
situational judgment test popularly used all over the world except Bangladesh. Which test should you use? অনেক টেস্ট আছে, আমি কোনটা প্রয়োগ করব? It is very difficult to judge. It depends on your need, on what you want to measure or assess. একই জিনিস মেজার করার অনেকগুলো আছে, দেন ইউ হ্যাভ, এটা আসলে আমাদের নলেজ লাগবে যে কোন টেস্ট আসলে ভালো, সেটা জাজমেন্টের ক্যাপাসিটি থাকতে হবে। উই শুড ইনিশিয়েট। দিস ইজ ডিটারমাইন্ড বাই জব অ্যানালাইসিস অ্যাজ স্টেটেড আর্লিয়ার। আমি আগে জব অ্যানালাইসিসের কথা বলেছি। জব অ্যানালাইসিসে বলে দিবে আপনার আসলে কোন টেস্টটা আপনি সিলেক্ট করবেন আর কি আপনার রিক্রুটমেন্ট বা সিলেকশনের জন্য। হাউ ক্যান এইচআর ডিপার্টমেন্ট ইউজ নিউরোসায়েন্স? আমি আমার টপিকে বলেছি দুইটা জিনিস কিন্তু, সাইকোলজিক্যাল সাইকোমেট্রিক টেস্টিং অ্যান্ড ব্রেন বেসড কোচিং ইন দ্য ওয়ার্কপ্লেস। সো এখন আমি আলোচনা করছি হাউ ক্যান এইচআর ডিপার্টমেন্ট ইউজ নিউরোসায়েন্স। Again, neuroscientific knowledge can be used in personnel recruitment and selection. আমি এখানে এই স্লাইডটা আমি লাইন বাই লাইন পড়ে শোনাবো বিকজ ভেরি ইন্টারেস্টিং। আমি এটা না পড়ে শুনে পারছি না, আপনারা যারা আসেন পড়েন আর কি। এক্সাম্পল অন, two professors Alpha and Beta are both excellent scholars, but they work and think in totally different ways. Alpha is meticulous and leaves no detail to chance. When learning new material, he masters every detail and has total command of the topic. Alpha is verbal and easily wins debates with his quick thinking and elegant arguments. His writing is clear and concise, with flawless grammar and spelling. Alpha is athletic and is a nationally ranked tennis player. Curiously, he is only mediocre at other sports, but with prolonged practice, he is able to master them. Alpha's office is neat and tidy, with every item carefully placed in its correct location. On his desk is the project on which he is currently working and nothing else. Beta, on the other hand, appears to be messy and disorganized. দেখেন, scholar কিন্তু, but messy and disorganized compared with Alpha and has poor recall for details. He grasps the heart of an idea quickly, however, can tie diverse concepts into a meaningful picture. Poses Beta a challenge, however, for he has difficulty expressing his ideas in words. Like Alpha, Beta is athletic, but Beta acquires the general motor skills of new sports rapidly. Although he has never been able to become a top participant in any event, in contrast with Alpha, who works on only one project at a time, Beta works on several projects concurrently, leading to files of papers and books in his workspace, unlike Alpha's meticulous desk. The fundamental difference between I am sorry, it was disconnected. I don't know why. Okay, let me share the screen again. Do you hear me? Hello, do you hear me? Okay. Yes. We are hearing. Yes, okay. I don't know why it was disconnected. Wait for a moment. Okay. So the fundamental difference between them is their preferred cognitive mode. Alpha is analytical, logical, verbal, and meticulous, whereas Beta is a synthesizer more concerned with organizing concepts and visualizing meaningful wholes. Alpha and Beta represent extreme dominance of left hemisphere and right hemisphere respectively. So in the brain we have two hemispheres, left hemisphere and right hemisphere. Alpha is left hemisphere dominant, whereas Beta যিনি তার right hemisphere dominant. এখন আপনি কাকে রিক্রুটমেন্ট করবেন? নিউরোসায়েন্টিফিক নলেজ ক্যান হেল্প ইউ যে
আপনার কোন ধরনের অ্যাট্রিবিউটস, কোন ধরনের কোয়ালিটি দরকার। উই অলরেডি নো দ্য লেফট হেমিস্ফিয়ার dominant, he is more analytical, logical, verbal and meticulous. আপনার যদি এই ধরনের ব্যক্তি দরকার হয়, you recruit alpha. Or if you need somebody who is synthesizer and more concerned with organizing concepts and visualizing meaningful goals, then you will recruit beta. I can give another example from your organization company. এগুলো কিন্তু কাল্পনিক নয়, সবই কিন্তু আমি দিচ্ছি ফ্যাক্ট বেসড। আমি যে উদাহরণটা দিয়েছি এটা নিউরো সায়েন্স বই থেকে। এখন যে এক্সাম্পলটা দিচ্ছি এই এক্সাম্পলটা হংকং একটা কোম্পানির এক্সাম্পল। Jen is a successful auditor in a medium-sized auditing company in Hong Kong. Her brain map showed that she is a left brain person. That means right hemisphere are more activated, right hemisphere dominant. She likes systems, processes, data and clear results, which is why she excels at her job. She খুব ভালো করে এই এরিয়াতে। It also indicated that she enjoys routine tasks, cautiousness and precision, and she prefers to work in a secure and stable environment. When her line manager requested her to be more proactive in looking for new clients and business leads, she became less engaged and even considered leaving the organization. যখনই তাকে বলছে আরো নতুন কিছু ক্লায়েন্ট সৃষ্টি করো না, তখনই সে এনগেজ লেস হয়ে গেছে, আর কাজে মনোযোগ দেয় না, ইভেন সে ওই অর্গানাইজেশন ছেড়ে দিয়েছে। কেন দিয়েছে? পরবর্তীতে দেখা গেছে যে গবেষণা করে আর কি, ইউ সি in fact active networking requires dopamine in the brain, a chemical that helps control the brain's reward and pleasure centers, as well as creativity and innovation, which are brain preference that Jen does not display. Generator cellular. ASA professional can use brain mapping assessment tools to examine people's behavior preferences. Prism brain mapping. এখানে একটা বিষয় যে তাহলে কি আমরা যখন রিক্রুটমেন্ট করে সিলেকশন তাদেরকে আমরা বলবো ঠিক আছে তুমি ব্রেন ম্যাপ করে আসো, ব্রেন স্ক্যান করে আসো? নো, ইট উইল বি আনরিয়ালিস্টিক। সেই জন্য কিছু বিহেভিয়ারাল মেজার্স আছে যার মাধ্যমে আমরা ব্রেন ম্যাপ করতে পারি, তাহলে তার কোন হেমিস্ফিয়ারটা লেফট হেমিস্ফিয়ার নাকি রাইট হেমিস্ফিয়ার ডোমিনেন্ট সেটা জানা যায়। এর মধ্যে একটা হলো প্রিজম ব্রেন ম্যাপিং। ইট ইজ এ বিহেভিয়ারাল টেস্ট, সো ইউ ক্যান ডু ইট ইন ইউর ইন্ডাস্ট্রি, ইন ইউর অর্গানাইজেশন। আমি এটা নিয়ে আর বাড়াচ্ছি না, কারণ আমি লাইন বাই লাইন পড়েছি, বিকজ ইট ওয়াজ ভেরি ইন্টারেস্টিং এক্সাম। Leadership development through brain-based coaching. Leadership development. An organization's main pillar of success is the success of leadership, impactful leadership, right? Neuro leadership নামে একটা নতুন একটা কনসেপ্ট অস্ট্রেলিয়ান সায়েন্টিস্ট রক 2006 সালে ইন্ট্রোডিউস করেছেন। এখন ইউরোপের সব দেশে এটা ব্যবহৃত হচ্ছে, ইন অল ইউরোপিয়ান কান্ট্রিজ, ইভেন ইন সাউথ এশিয়ান কান্ট্রি ইন্ডিয়াতেও এটা শুরু হয়েছে। এটা কি জিনিস? নিউরো লিডারশিপ focuses on applying neuroscientific knowledge into areas of leadership development, management training, change management education and consulting and coaching. আর কোচিং তো আমরা বুঝতেই পারছি, facilitating positive change by improving thinking, thought-টাকে চেঞ্জ করে দেওয়া কি through coaching. Brain-based coaching is a coaching approach rooted in contemporary neuroscience. So neuroscience এর উপর রেজাল্টের ফলাফলের উপর গবেষণালব্ধ ফলাফল ভিত্তি করে এটা করা হয়েছে আর কি। এটা ডিজাইন করা হয়েছে মূলত লিডার্সদের জন্য, ম্যানেজার্স এবং কোচেস, বিশেষ করে যারা বিজি তাদের জন্য আর কি। ডেভেলপিং এ ব্রেন ফ্রেন্ডলি ওয়ার্কিং এনভায়রনমেন্ট। পারপাসটা হলো, এর অবজেক্টিভটা হলো একটাই, টু ক্রিয়েট এ ব্রেন ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট ইন দ্য অর্গানাইজেশন। ব্রেন ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট and to change thoughts of people working in the organization. এই এখানে একটা গবেষণা ফলাফল বলা হয়েছে আর কি। Juniper Networks, an American manufacturer, witnessed an 80% increase in employee engagement levels after implementing a neuroscience-based program for managers. যখন ম্যানেজারদেরকে নিউরোসায়েন্স-বেসড প্রোগ্রাম বা কোচিং করা হয়েছে, দেখা গেছে যে তাদের যে এমপ্লয়ি তার 80% এনগেজমেন্ট বেড়ে গেছে। 80% এনগেজমেন্ট বেড়ে গেছে, তার মানে কি এই ম্যানেজাররা তাদের এমপ্লয়ীদের সাথে ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজি সেটা তাদের ইমপ্রুভ স্ট্র্যাটেজিতে তাদের সাথে ডিল করেছে, ইন্টারঅ্যাক্ট করেছে। Brain mapping enables ASA professional to figure out the parts of the brain that need to be developed for a particular role. Yeah, yes. ওই জেনের কথা বললাম, জেনের লেফট হেমিস্ফিয়ার ডমিনেন্ট রোল প্লে করে, রাইট হেমিস্ফিয়ার ডমিনেন্ট রোল প্লে করে না। বাট ইফ ইউ ওয়ান্ট টু অ্যাক্টিভেট দি রাইট হেমিস্ফিয়ার, ইউ ক্যান ট্রেন, ইউ ক্যান কোচ। তো যে পার্টস গুলো অ্যাক্টিভেটেড হচ্ছে, বিকজ আমি এর আগে একটা ওয়েবিনার আমি বলেছিলাম আর কি নিউরো লিডারশিপের উপর আর কি, সেখানে বলেছিলাম নিউরোপ্লাস্টিসিটি। হ্যাঁ, ব্রেন ক্যান চেঞ্জ ইটস ফাংশন, ফাংশনাল ক্যাপাসিটি ক্যান বি চেঞ্জ থ্রু ট্রেনিং, থ্রু কোচিং। নিউরোসায়েন্সের এই নলেজটাকে কিন্তু
আমরা কাজে লাগাতে পারি in industry and organization. Why brain-based coaching? Brain-based coaching কেন? Because we are directed by the brain, right? Brain-directed man. Our behavior, right? Our mental process, everything we do in today's conference presentation and the participants are asked, we all are guided by the brain. Our behavior, mental process, thoughts, everything guided by the brain. You see, the brain regions involved in industry-তে কিন্তু আমাদের যারা এইচআর প্রফেশনাল যারা আছেন তাদেরকে অনেক ধরনের আমরা দেখিয়েছি আর কি যে বিভিন্ন ধরনের সিদ্ধান্ত গ্রহণ করতে হয় আর কি সো ডিসিশন মেকিং থিঙ্কিং রিজনিং এইগুলোর ক্ষেত্রে ব্রেনের কোন কোন এরিয়া কাজ করে গবেষণায় দেখা গেছে অ্যান্টেরিয়র সিঙ্গুলার কর্টেক্স orbitofrontal cortex এবং medial prefrontal cortex these areas are involved in decision making, intellectual functioning. On the other hand, amygdala, insula, fusiform gyrus, these are involved in emotional functions and interaction with other people. এখন যদি আপনার ইমোশন যদি নেগেটিভলি হয়, then emotion and cognitive functions, these are negatively correlated. ইমোশনটা যদি নেগেটিভ হয় তাহলে আপনার কগনিটিভ ফাংশনস রিডিউস করবে আর কি আমি পরের স্লাইড দেখাচ্ছি ইমোশন ইজ স্ট্রঙ্গার দ্যান ইন্টেলেক্ট so if the environment is not brain friendly, if the environment is not psychologically convenient, তাহলে কিন্তু প্রবলেম the employee will not be able to function properly. Emotions are effective drivers of behavior and life over most cognitive processes. Reality and rational processes have a secondary role. Research has suggested reason to believe that emotion more than intellectual ability drives a leader's thinking and decision making. After thinking, decision making, it mostly driven by your emotion. After emotional state jodi bhalo thake, you can take a good decision. You see in this picture I have shown দেখেন এই পাশে লেফট হ্যান্ড সাইড কগনিটিভ নলেজ মেমোরি ইন্টেনশন and right hand side affective emotions drives. এখন আপনার এই কগনিশনটা যদি কন্ট্রোল করা হয় যেটা আমরা করি মোস্ট অফ দি মেবি এইচআর প্রফেশনালস তারা এমপ্লয়ীদের কন্ট্রোল করে আর তা না করে যদি অটোমেটিক এই পাশে আছে at the bottom top lower bottom side অটোমেটিক গবেষণায় দেখা গেছে যে ড্রাইভিং সিট ইজ হিয়ার দ্যাট মিন্স ইমোশন and automatic তাদেরকে ফ্রিডম দিতে হবে and emotionally healthy environment create করতে হবে driving seat is here not here you see driving seat is here not control cognitive process এই গবেষণা 2001 সালে হায়াত নামক একজন সায়েন্টিস্ট the impact of fear আপনার এমপ্লয়ি পার্সোনাল যদি সারাক্ষণ ফিয়ার থাকে ভয় থাকে it has negative impact not only on hormonal balance hormone imbalance হয়ে যাবে it will affect the functions of the prefrontal cortex. You know, prefrontal cortex is involved in intellectual functioning, thinking, reasoning, rational thoughts are highly affected by the amygdala. Prefrontal cortex are affected by amygdala দ্বারা কি amygdala emotional functions টাকে regulate করে আর কি so any threat or perceived threat has a profound negative impact on the brain that distorts thinking process and severely reduces cognitive ability. So fearful environment সৃষ্টি করা যাবে না. You see, very interesting. আমি আগেও দেখিয়েছিলাম why brain based coaching. Social pain equal to physical pain. গবেষণা দেখা গেছে. You see, dorsal anterior cingulate cortex and right ventral prefrontal cortex. Social pain, this is for social pain. This is for physical pain. This is for social pain, physical pain. The same area. The same areas are affected both by social pain and physical pain. আপনি আমাকে physically hurt করলেও আমার যে এরিয়া affected হবে ব্রেনে মেন্টালি বা সোশ্যালি যদি আপনি আমাকে ডিসঅনার বা ডিসরেসপেক্ট করেন আমাকে যদি হার্ট করেন the same area will be activated. And even sometimes fear is stronger than motivation. So আমাদের এই বিষয়গুলো কিন্তু বিবেচনা রাখতে হবে এই যে এর উপর ভিত্তি করে আমরা যে কথা হাউ আওয়ার ব্রেন ফাংশনস এর উপর ভিত্তি করে স্কার্প নামে একটা মডেল দেওয়া হয়েছে রক 2008 সালে মডেলটা দিয়েছেন কিভাবে ট্রেনিং দিতে হবে তার একটা মডেল আর কি দেখেন তার মতে যে আমাদের
ব্রেন কাজ করে একটা সিঙ্গেল একটা প্রিন্সিপাল ফলো করে, যেটাকে বলে রিওয়ার্ড থ্রেট প্রিন্সিপাল। রিওয়ার্ড ইউ সি প্লাস থ্রেট নেগেটিভ। স্কার স্ট্যাটাস, সার্টেনটি, অটোনমি, রিলেশন, রিলেটেডনেস এন্ড ফেয়ারনেস। দেখেন রিওয়ার্ড কখন হবে, রিওয়ার্ডেড কখন হবেন আপনি অ্যাজ এ এমপ্লয়ি, কখন রিওয়ার্ডেড হবে যদি ফিডব্যাকটা পজিটিভ হয়, পজিটিভ ফিডব্যাক, লার্নিং অপরচুনিটিস, পাবলিক অ্যাকনলেজমেন্ট, এটা রিওয়ার্ডিং। অন দ্য আদার হ্যান্ড থ্রেট কখন ফিল করবেন আপনি, শুধু ঝাড়ি দিয়ে কথা বললেই থ্রেট হবে না। ইউ সি পারফরমেন্স রিভিউজ, অ্যাডভাইস, পাবলিক ক্রিটিক, অন্যের সামনে আপনি যদি ক্রিটিসাইজ করেন। সার্টেনটি, ক্লিয়ার এক্সপেকটেশনস, সেটিং ক্লিয়ার গোলস, রিয়েলিস্টিক প্রজেক্ট স্কেডিউলস, এগুলো কিন্তু রিওয়ার্ডিং। and lack of transparency, dishonesty and predictability যদি থাকে তাহলে কিন্তু সেটা হবে থ্রেটেনিং। অটোনমি, providing choices, delegation, self responsibility, empowerment, এটা রিওয়ার্ডিং। অন দ্য আদার হ্যান্ড থ্রেটেনিং কভার মাইক্রো ম্যানেজমেন্ট, কনস্ট্যান্ট অথরিটেটিভ, সারাক্ষণ ডোমিনেট করা। রিলেটেডনেস, ফ্রেন্ডলি জেস্টার্স, fostering socializing, mentoring programs. On the other hand, threatening fostering internal competition, prohibit socializing in workplace. Fairness, that means transparent decisions, open communication, candidness, clear rules, এগুলো হবে রিওয়ার্ডিং। কখন হবে থ্রেটেনিং, unequal treatment, unclear rules and guidelines, lack of communication, এগুলো যদি থাকে তাহলে কিন্তু থ্রেটেনিং হবে। তাহলে কিন্তু আপনার এমপ্লয়ি পার্সোনাল, দ্যাট মিনস ইফ দ্য এনভায়রনমেন্ট ইজ থ্রেটেনিং, আপনি নিচেরগুলো দেখেন এই ফিগারে, ইফ দ্য এনভায়রনমেন্ট ইজ থ্রেটেনিং then you cannot expect good performance, best performance from your employees or personnel. They will not be able to give their maximum. Brain based coaching can promote brain functions. এর জন্য দরকার আমরা কোচিং এর মাধ্যমে আপনার ব্রেন ফাংশনটাকে আমরা ইমপ্রুভ করতে পারি আর কি। এটা দুইটা মাইন্ডসেট আছে, এটা হলো গ্রোথ মাইন্ডসেট বলে, একটা ফিক্সড মাইন্ডসেট। এর জন্য দরকার গ্রোথ মাইন্ডসেট, অর্থাৎ আমাদেরকে মনটাকে ঠিক করতে হবে, উই ওয়ান্ট টু চেঞ্জ। গ্রোথ মাইন্ডসেট যাদের আছে তাদের দেখা যাচ্ছে যে কোচিং দিলে, ট্রেনিং দিলে তাদের দেখা যাচ্ছে অ্যাক্টিভেটেড হচ্ছে, দ্যাট মিনস ফাংশনাল চেঞ্জেস অকার ইন দেয়ার ব্রেন। বাট ফিক্সড মাইন্ড তাদের বলছেন আপনি, যারা ফিক্সড মাইন্ডসেট যাদের আছে তাদেরকে যদি আপনি সাজেশন দেন তারা রেগে যাবে, তারা আপনি শুনবে না, ভালো সাজেশন তাও মানবে না আর কি, ইভেন বলবে তার আমারটাই ঠিক, তারটা যদি রং হয়ে থাকে আর কি। আমি এর আগে ডিটেলস আলোচনা করেছিলাম, আজকে যা সংক্ষেপে দেখাচ্ছি আর কি। ফিক্সড মাইন্ডসেট আরেকটা গবেষণা দেখা গেছে, নেগেটিভ ফিডব্যাক স্ট্রঙ্গার দ্যান পজিটিভ ফিডব্যাক। তাদের ফিক্সড মাইন্ডসেট, তারা নেগেটিভ ফিডব্যাকে নিতে পারে না আর কি, তাদের কাছে খুবই এটা হার্টফুল মনে হয় আর কি, ডিসরেসপেক্টফুল মনে হয়, তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে খুব স্ট্রংলি অ্যাক্টিভেটেড হচ্ছে। বাট পজিটিভ ফিডব্যাক কিন্তু তাদের তেমন ইম্প্যাক্ট ফেলতে পারে না আর কি। দ্যাটস ওয়াই দে ডু নট চেঞ্জ, দে ক্যান নট চেঞ্জ, দেয়ার ব্রেন ফাংশন চেঞ্জ হয় না। ওকে, ব্রেন বেসড কোচিং ক্যান প্রমোট নিউরো মার্কেটিং। আমি এখান থেকে একটা স্লাইড বলবো আর কি। নিউরো মার্কেটিং আমার একজন কলিগ ফারিয়া বকুল বৃষ্টি, সে একটা ওয়েবিনার দিয়েছে, সে ডিটেলস আলোচনা করেছে, যারা ইন্টারেস্টেড তারা দেখবেন আর কি। সেখানে বলা আছে আমাদের ঠিক ম্যানেজারিয়াল পজিশনে বা প্রত্যেক ব্যক্তিকে আমরা ডিসিশন মেকিং এর জন্য আমাদের কিছু নির্দিষ্ট এরিয়া আছে প্ল্যানের, এবং ঠিক একইভাবে বায়ার যারা আমাদের কাস্টমার এবং যারা কনজিউম করবে তাদের কিন্তু ডিসিশনের বিষয় আছে। তারা ডিসিশনগুলো নাকি ব্রেন ডিরেক্টেড কাস্টমার্স, ব্রেন ডিরেক্টেড কনজিউমার্স। তো বাই বাটন আছে, দেয়ার ইজ এ বাই বাটন ইন দ্য হিউম্যান ব্রেন। এখন আপনার যারা এমপ্লয়ি তারা বাই বাটনকে কতটুকু মানে প্রেস করতে পেরেছে, অ্যাফেক্ট করতে পেরেছে, দ্যাট ইজ ইম্পর্টেন্ট থিং। ইউ সি সেই ব্যাপারে তাহলে যদি নিউরো মার্কেটিং যে কোচিং দেওয়া হয়, এমপ্লয়িজ উইল বি এবল টু ট্যাপ দি বাই বাটন। ইউ সি ডিসিশন মেকিং সেন্টার হিয়ার, আমি যেটা আগেও বলেছি, প্রিফ্রন্টাল কর্টেক্স, এখানে আছে ইমোশনস, কালচারাল বিলিভস। যখন আপনার মনে করেন যে কোনো একটা প্রোডাক্ট, সেই ইনফরমেশন প্রথমে চলে যায় ভিজুয়াল সেন্সেস, ভিজুয়াল প্রোডাক্ট হলে ভিজুয়াল সেন্সে চলে যায় আর কি। তারপরে সেই প্রোডাক্টটা আপনি কিনবেন কি কিনবেন না, ইট ডিপেন্ডস অন মেনি আদার ফ্যাক্টরস, ইউর মেমোরি, ইউর ইমোশনস, কতটুকু ইমোশনকে আপনি এফেক্ট করতে পেরেছেন পজিটিভলি, দ্যাট ইজ ইম্পর্টেন্ট থিং। কালচার অ্যান্ড বিলিভস, মেমোরি, অনেক সময় এত অ্যাট্রাকটিভ হয়, এত ইমোশনালি ইম্প্যাক্ট ফেলতে পারে কনজিউমারের উপর এমপ্লয়িরা,
যে আমার আগের মেমোরি বা কালচারাল বিলিফ যাই হোক ওটাকে ছাপিয়ে গিয়ে আমরা কিন্তু জিনিসটা ট্রাই করি আর কি। হ্যাঁ, তো হোলিস্টিক কাস্টমার এক্সপিরিয়েন্স কিন্তু যে সব কিছু মিলে একটা ফাইনালি ডিসিশন নেয় কাস্টমার আর কি। সো এটা ডিটেলস আলোচনা আমি একটা স্লাইডে এখানে জাস্ট টু গিভ দ্য মেসেজ টু ইউ। I'm already done, প্রায় শেষ দিকে চলে আসছি আর কি। The benefits you can get from brain-based coaching for your business. Benefits that you can experience from your brain-based coaching or training include greater clarity for an improved sense of direction and focus, a new level of thinking, habits, and insights, more effective communication skills, greater confidence in regulating your own emotions and those of others, increased confidence, motivation, self-awareness, and conviction, increased resourcefulness and resilience, a new level of managerial and leadership skills, যেটা আমরা already দেখেছি, enhanced professional skills to help accelerate your career. All this together will improve your talent management strategies, effectiveness, and productivity. Thus, organization performance can be improved significantly. Conclusions and recommendations. You know, psychometric testing and brain-based coaching can play indispensable roles in personnel recruitment, selection, and development, as I already discussed about. The benefits of good selection practices through the use of psychometric assessments include improved job performance, reduced turnover, reduced training costs, reduced accidents, reduced counterproductive behavior, for example, theft, errors, and improved applicant perceptions of the employer. Brain-based coaching can help not only in the personal selection, but also in developing impactful leaders and dynamic team. You know, you need a dynamic team, right? As we are entering the fourth industrial revolution, organizations are rapidly adjusting to the new dynamics of work environment. They are experiencing strong competition, not only locally, but globally as well. In order to help win this competition, I offer the following suggestions. Use psychometric test in your business. Initiate brain-based coaching for all your personnel. Establish a research institute in your organization. Research institute, আপনার নিজের রিসার্চ ইনস্টিটিউট থাকা উচিত। আমি আমেরিকাতে ছিলাম, আমার একটা ইনস্টিটিউট ছিল যারা আমাদের ফেলোশিপ আমাকে দিচ্ছে। 3টা ইনস্টিটিউট আমি কাজ করেছি, ইনক্লুডিং ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া, যেটা হাবিব আপা বলেছে। একটা ইনস্টিটিউট এনভিজন রিসার্চ ইনস্টিটিউট। এনভিজন রিসার্চ একটা ব্লাইন্ড ইনস্টিটিউট, যেখানে 300 ব্লাইন্ডরা কর্মরত আছে ইন্ডাস্ট্রি, কিন্তু তাদের একটা রিসার্চ একটা আলাদা ইনস্টিটিউটই ছিল। এই রিসার্চ নলেজটা তারা ইন্ডাস্ট্রিতে তারা কাজে লাগাবে আর কি, তাদের নিজস্ব। তারা কিন্তু আমাকে বাংলাদেশ থেকে হায়ার করে নিয়েছিল রিসার্চ করার জন্য, সেইখানে আমি রিসার্চ করেছিলাম। সেই রিসার্চ ফাইন্ডিংস কখনো কোনো সুযোগ হলে শেয়ার করা যাবে আর কি। সো ইউ শুড হ্যাভ ইউর ওন রিসার্চ। লেট আস স্টার্ট, আমরা ছোট করে হলো আমরা স্টার্ট করি। ইনিশিয়েট রিসার্চ অ্যান্ড রিসার্চ গ্রান্ট ফর দি কম্পিটেন্ট রিসার্চার্স। আমি মনে করি বাংলাদেশে রিসার্চটা প্রমোট করার জন্য ইন্ডাস্ট্রি এবং অর্গানাইজেশন এগিয়ে আসা উচিত। আমরা অনেক পিছিয়ে আছি। উই আর জাস্ট লেন্ডিং রিসার্চ নলেজ ফ্রম আদার কান্ট্রিজ। অন্যদের গবেষণার ফলাফল আমরা ধার করছি, করে আমরা এখানে জাস্ট ডিসিমিনেট করছি, ব্যবহার করছি স্টুডেন্টদের ইউনিভার্সিটিতে, এবং আপনাদের সামনে আজকে আমি অন্যদের নলেজগুলো কাজে লাগাচ্ছি আর কি। সো ইন্ডাস্ট্রিগুলো কিন্তু আমাদের বিভিন্ন ধরনের ফ্যাশন শো, কিছু মনে করবেন না আর কি, বিভিন্ন ফ্যাশন শো, বিভিন্ন রকম প্রোগ্রামে কিন্তু তারা অনেক মানি ইনভেস্ট করে, বাট অলমোস্ট নট অ্যাট অল ইন রিসার্চ। সো আই উইল অ্যাপ্রিসিয়েট, আমি মনে করি যে আজকে কর্পোরেট ওয়ার্ল্ডের অনেক এক্সিকিউটিভ পজিশনে অনেক ব্যক্তিবর্গ আছেন। আসুন আপনারা রিসার্চে মনি ব্যয় করেন, থাকুক আপনারা অন্যান্য যে সেক্টরে, আমি 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 বিরোধিতা করছি না, আমি কিন্তু বিরোধিতা করছি না, ওর পাশাপাশি আপনারা রিসার্চ সেক্টর ডেভেলপ করেন। সেই রিসার্চের ফলাফল আপনার ইন্ডাস্ট্রি প্রোডাক্ট ডেভেলপমেন্টের ক্ষেত্রে, এমপ্লয়ীদের ইমপ্রুভমেন্টের ক্ষেত্রে, অ্যাজ এ হোল ইউর অর্গানাইজেশনাল ইমপ্রুভমেন্ট ডেভেলপমেন্টের ক্ষেত্রে আপনি সেটা ব্যবহার করেন। দেখেন, দুঃখজনক বিষয় আমি শেয়ার করেছি, আমাদের কি বলে পিএসসি স্যার আছেন, আমি ভুলে গেছি উনি কোন পিরিয়ডে ছিলেন আর কি। একসময় পিএসসি তে সাইকোলজি টেস্ট ব্যবহৃত হতো, দ্যাট ওয়াজ আনস্ট্যান্ডার্ডাইজড, ওখানে আমাদের কোনো রোল ছিল না আর কি। তারপরেও ছিল একটা, সেটাও কেটে সেটে ফেলে দেওয়া হয়েছে। আমি মনে করি বাংলাদেশের প্রতিটা সেক্টরে, পুলিশ সেক্টর, প্রত্যেকটা সেক্টরে, আমি আর নাম বলতে চাই না আর কি, প্রত্যেকটা ইউনিভার্সিটিতেও প্রত্যেকটা সেক্টর সাইকোলজিক্যাল টেস্ট ব্যবহার করা উচিত, at least in some steps in the recruitment, এটা করা উচিত। Thank you so much. I will appreciate if you have any questions. আপনাকে অনেক ধন্যবাদ স্যার, এত সুন্দর করে ডিটেইলে আমাদেরকে প্রেজেন্টেশন দেওয়ার জন্য। বাট যদিও আমরা জানি যে আমাদের সেশনটা 2 ঘন্টার,
আমরা প্রায় আমাদের হাফ অফ দ্য সেশন আমরা আপনার কিনোট স্পিচটা নিলাম, যেখানে আমরা অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন জানতে পেরেছি। আই হোপ যে যারা শুনলেন এতক্ষণ আমাদের সাথে, তারা এখান থেকে অনেক বেনিফিটেড হবেন। তা আমি যদি একটু একরাম আহমেদ স্যার আপনার কাছে যাই, আমরা কোশ্চেন নিচ্ছি আমাদের কিউএনএ ট্যাবে, আমাদের অনেকগুলো কোশ্চেন এসছে, বাট কোশ্চেন গুলোকে আমরা একটু শেষের দিকে নিচ্ছি সব কোশ্চেন ওয়ান বাই ওয়ান। তো একরাম আহমেদ স্যারের কাছে আমাদের একটু জানার আগ্রহ থাকবে, যেহেতু বাংলাদেশের একটা বেশ বড় অংশ হচ্ছে পাবলিক সার্ভিস কমিশনের অন্তর্ভুক্ত, যেখান থেকে আর কি পাবলিক ক্যাডাররা আর কি রিক্রুটেড হন। তো আমাদের খুব আগ্রহের একটা জায়গা যে আসলে এই বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন কিভাবে তাদের রিক্রুটমেন্ট এবং অ্যাসেসমেন্টের প্রসেসটা ফলো করছে থ্রু আউট দ্য ইয়ার, এবং এটা কি মানে সময়ের সাথে কোনো চেঞ্জেস তারা দেখতে পেয়েছেন কিনা, যেটা কিনা তারা এই চেঞ্জেস গুলোকে ইনকর্পোরেট করে এখনকার বর্তমান যে প্রসেসটা চলছে সেটাতে এসে পৌঁছেছেন। তো একরাম আহমেদ স্যার, আপনি যদি একটু আমাদেরকে পাবলিক সার্ভিস কমিশনের রিক্রুটমেন্ট এন্ড অ্যাসেসমেন্ট প্রসিডিউর সম্পর্কে একটু এনলাইটেন করেন। স্যার ক্যান ইউ স্যার, প্লিজ, আপনার স্পিকারটা অন নাই। ওখানে প্রেস করেন স্যার, ওই লাল একটা ই আছে যে ক্রস চিহ্ন দেওয়া আছে, ওই জায়গায় প্রেস করেন স্যার। স্পিকারটা অন করেন, ওই যে লাল একটা ই আছে দেখছেন মাইকের মতো স্যার, মাইক্রোফোন, ওটা অন করেন স্যার। ডু ইউ হিয়ার মি? স্যার শুনতে পাচ্ছেন, আমি বুঝতে পারছি। স্যার ক্যান ইউ প্লিজ, আমাদের আমাদের টেকনিক্যাল টিম হেল্প করবে। হাবিব ভাই একটু যদি উনাকে আনমিউট করেন। এখন আনমিউট করে দেন, হেল্প করতে পারেন। হ্যাঁ রাইট, এখন শোনা যাচ্ছে? জি স্যার, উই ক্যান জি স্যার, হিয়ার, আমরা শুনতে পাচ্ছি। উই হিয়ার ইউ ভেরি ওয়েল স্যার। আচ্ছা, থ্যাঙ্কস, আপনারা সহযোগিতা করলেন। আমি এই আধুনিক এই বিষয়টা ব্যক্তিগতভাবে অতটা আমার প্রফিসিয়েন্সি নেই। আচ্ছা, তো আচ্ছা নো এখন প্রবলেম স্যার, নো প্রবলেম। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাদেরকে। বিশেষ করে আমি প্রফেসর সাহেবকে ধন্যবাদ জানাবো, কিনোট স্পিকার। উনি থিওরিটিক্যাল নলেজ বেজ ওনার এত ব্রড এবং এক্সপিরিয়েন্সটাও যথেষ্ট প্রশংসনীয়। আমি বলবো যে তিনি আমাদেরকে এই ব্যাপারে যে অবহিত করেছেন, এটা থেকে ব্যক্তিগতভাবে আমিও অত্যন্ত মূল্যবান পরামর্শ বা আইডিয়াস পেয়েছি। এর জন্য আমি শুনতে পাচ্ছি না, কিছু বলছেন? আপনি বলেন স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, তো মূল্যবান পরামর্শ এবং আইডিয়াস পেয়েছি, যেটা মনে করি আমার ভবিষ্যৎ নলেজ বেস বৃদ্ধিতে সহযোগিতা করবে। যদিও আমি এখন পাবলিক সার্ভিস কমিশনে কর্মরত নেই, কিন্তু হয়তো আমার যদি জ্ঞান একটু বাড়ে তাতে ক্ষতি নেই, দেশের জন্য খারাপ হবে না কিছু, তাতে কাজে আসতে পারে কখনো। তো আমি সংক্ষেপে যেটা বলবো সেটা হচ্ছে যে পাবলিক সার্ভিস কমিশন মোটামুটি যেটা প্রধানত রিক্রুটমেন্ট করে সেটা হলো ক্যাডার সার্ভিসের জন্য। ক্যাডার সার্ভিস বাংলাদেশে যেগুলো ক্যাডার সার্ভিস সেগুলো, আর নন ক্যাডার সার্ভিস যেগুলো প্রথম শ্রেণীর চাকরি, সেটাও তারা সরাসরি রিক্রুটমেন্ট করে। এবং এছাড়াও আরো পদ রয়েছে, আরো বিভিন্ন ধরনের রয়েছে যেগুলোতে দ্বিতীয় শ্রেণীর পদ, সেগুলোর ক্ষেত্রেও পাবলিক সার্ভিস কমিশন রিক্রুটমেন্টের ভূমিকা রয়েছে। এবং যেগুলো বিভিন্ন ডিপার্টমেন্টাল, বিভিন্ন মিনিস্ট্রি বা দপ্তরগুলো রিক্রুটমেন্ট করে, তো মিনিস্ট্রির মাধ্যমে, তো সেগুলোর ক্ষেত্রেও প্রতিনিধিত্ব থাকে। তো সুতরাং রিক্রুটমেন্ট গভর্নমেন্ট এবং সেমি গভর্নমেন্ট এগুলোর ক্ষেত্রে বাংলাদেশের রিক্রুটমেন্টের ক্ষেত্রে পাবলিক সার্ভিস কমিশনের একটা প্রত্যক্ষ ভূমিকা রয়েছে। তো আমি প্রথমে বলতে চাই যে প্রথম শ্রেণীর পদ এবং বেশিরভাগ ক্যাডার সার্ভিসের পদের জন্য যে রিক্রুটমেন্ট পদ্ধতি ফলো করা হয়, প্রফেসর সাহেব এর ব্যাপারে অবহিত আছেন, বোঝাই যাচ্ছে, ভালোভাবে জানেন তিনি। তো আমরা প্রথমত আইকিউ মেথড, যেটা এমসিকিউ মেথডটা আমরা প্রথমে ফলো করি। এটা একটা আপনার প্রসেস অফ ইলিমিনেশন বলতে পারেন, প্রসেস অফ ইলিমিনেশন। কারণ আমাদের এক একটা পদের জন্য আমাদের বহু সংখ্যক আবেদনকারী বা প্রার্থী থাকে, হয়তো 2000 বা 3000 পদ শূন্য হয়েছে, আমরা বিজ্ঞাপন দিয়েছি সরকারের কাছ থেকে আমরা জানবার পরে, কিন্তু দেখা যায় যে সেখানে হয়তো 3 লক্ষ, 4 লক্ষ, 5 লক্ষ আবেদনকারী।
আপনারা সেটা জানেন, আপনাদের কাছে ডাটা আছে। তো সুতরাং এই আর- বিপুল, হ্যাঁ বলুন। আর আপনি যদি স্যার কিছু মনে না করেন, ফোনটা স্যার যদি একটু সাইলেন্ট করে দেন। ও শিওর শিওর, আমি আপনারটা এখন স্যার হ্যাঁ আমি বন্ধ করে দিচ্ছি, কারণ সবার আমার একটু শুনতে স্যার একটু সমস্যা হচ্ছে। আচ্ছা আচ্ছা, এবার শোনা যাচ্ছে? আচ্ছা, তো স্যার, যদি শুনতে- হ্যাঁ, তো এখন আমরা প্রথমে এমসিকিউটা দেই, এটা একটা প্রসেস অফ ইলিমিনেশন বলা যায়। কারণ আমি প্রথমে বলতে চাই যে আমরা আগে তো ম্যানুয়ালি করতাম সব, ফিজিক্যালি ক্যান্ডিডেট আসতে হতো, এখন আমরা অনলাইন করেছি। এটা একটা প্রোগ্রেস ডেভেলপমেন্ট, ডিজিটাল ডেভেলপমেন্ট। তো সেটা করার ফলে সেখানে আমরা কিছু আমাদের যে আবেদন ফর্ম থাকে, যেটা অনলাইন যে ডাটা দিতে হয়, তার মধ্যেই কিছু ইনপুট দেওয়া থাকে যে আবেদনকারীর যোগ্যতা কি থাকবে, বেসিক রিকোয়ারমেন্ট কি থাকবে, তথ্য বিস্তারিত তথ্য কি থাকবে। তো সেগুলোকে যারা ফিট ইন করে, সেগুলো যাদের ম্যাচ করে তাদেরটাই কম্পিউটারে অ্যাকসেপ্টেড হয়, এবং অ্যাকসেপ্টেড হওয়ার পরে তারা প্রথমেই একটা পেয়ে যায়, পরীক্ষায় অবতীর্ণ হওয়ার জন্য, এমসিকিউ পরীক্ষা অবতীর্ণ হওয়ার জন্য একটা অ্যাডমিট কার্ড ওটা পেয়ে যায়। ওটা আপনার কালার্ড এবং উইথ ফটোগ্রাফ। কাজে ওটা ওটা তখন তারা আবেদন, এই এই সংখ্যাটা, যে সংখ্যাটা তারা আবেদনকারীদের মধ্যে থেকে যেটা কম্পিউটারে বাছাই করা হচ্ছে, সেটাই হচ্ছে আমাদের ক্যান্ডিডেট লিস্ট, ফাইনাল ক্যান্ডিডেট লিস্ট।